আচ্ছা, একটা ডেলিভারি কোম্পানি কিভাবে সবচেয়ে কম তেল পুড়িয়ে সব প্যাকেজ ঠিকঠাক পৌঁছে দিতে পারে? কিংবা ধরুন, একটা ফ্যাক্টরি কিভাবে তার সীমিত কাঁচামাল ব্যবহার করে সবচেয়ে বেশি লাভ করতে পারে? এই ধরনের জটিল কিন্তু খুব দরকারি প্রশ্নের উত্তর লুকিয়ে আছে একটা দারুণ গাণিতিক পদ্ধতির মধ্যে, যার নাম লিনিয়ার প্রোগ্রামিং। চলুন আজ সেই জগতেই ডুব দেওয়া যাক, যেখানে আমরা শিখব যে কোনো সীমাবদ্ধতার মধ্যেও সেরা ফলাফলটা কিভাবে বের করে আনতে হয়। আজকের এই বিশ্লেষণে আমরা মোট 4টি ধাপে এগিয়ে যাব। প্রথমে কিছু একদম বেসিক ধারণা পরিষ্কার করে নেব। তারপর দেখব সিমপ্লেক্স পদ্ধতি নামের ইঞ্জিনটা কিভাবে কাজ করে। এরপর হাতে কলমে একটা সমস্যার সমাধান করব, আর সবশেষে ডুয়ালিটির মতো একটা চমৎকার বিষয় নিয়ে কথা বলবো। এই প্রশ্নটাই কিন্তু লিনিয়ার প্রোগ্রামিংয়ের আসল চালিকা শক্তি। ভাবুন তো একবার, একজন দোকানদারের বাজেট সীমিত, জায়গাও কম, কিন্তু তাকে লাভ করতে হবে সবচেয়ে বেশি। অথবা একজন ইঞ্জিনিয়ারকে সবচেয়ে কম খরচে সবচেয়ে মজবুত একটা ব্রিজ বানাতে হবে। এই যে সবচেয়ে ভালো বা অপটিমাল সমাধান খোঁজার চেষ্টা, এখানেই লিনিয়ার প্রোগ্রামিং তার জাদু দেখায়। তো যে কোনো সমস্যার গভীরে যাওয়ার আগে আমাদের এর ভাষাটা একটু শিখে নিতে হবে, তাই না? চলুন কয়েকটা খুব গুরুত্বপূর্ণ ধারণা দিয়ে আমাদের আলোচনা শুরু করা যাক। ফিজিবল রিজন বা কার্যকর অঞ্চলকে আমরা খুব সহজে একটা খেলার মাঠের সাথে তুলনা করতে পারি। আমাদের সমস্যার যতগুলো সম্ভাব্য আর বৈধ সমাধান আছে, তার সবগুলোই এই মাঠের ভেতরে বা এর সীমানার উপরে থাকতে হবে। এর বাইরে গেলেই সেটার সমাধান হিসেবে গ্রহণযোগ্য হবে না। বেশ, খেলার মাঠটা তো বিশাল, এর মধ্যে তো অসীম সংখ্যক পয়েন্ট থাকতে পারে। কিন্তু সবচেয়ে অবাক করার মতো আর গুরুত্বপূর্ণ সত্যিটা হলো, আমাদের যে সেরা সমাধানটা দরকার, মানে সর্বোচ্চ লাভ বা সর্বনিম্ন খরচ, সেটা কিন্তু মাঠের মাঝখানে কোথাও লুকিয়ে থাকে না। এটা সবসময় মাঠের কোনো না কোনো কোণার বিন্দুতে পাওয়া যায়। এই বিশেষ কোণার বিন্দুগুলোকে আমরা বলি বেসিক ফিজিবল সলিউশন। তাহলে মূল পার্থক্যটা কি দাঁড়ালো? খুবই সহজ। ফিজিবল সলিউশন হলো মাঠের ভেতরের যে কোনো বৈধ পয়েন্ট, যা হাজার হাজার বা অসীম হতে পারে। আর বেসিক ফিজিবল সলিউশন হলো শুধু সেই হাতে গোনা কয়েকটা কর্নার পয়েন্ট, যেগুলোর মধ্যেই আমাদের আসল উত্তরটা লুকিয়ে আছে। আচ্ছা, আমরা তো বুঝলাম যে সেরা সমাধানটা কোনো একটা কোণার বিন্দুতে আছে, কিন্তু প্রশ্ন হলো কোন বিন্দুতে? মাঠের তো অনেকগুলো কোণা থাকতে পারে, সব কোণা একটা একটা করে পরীক্ষা করা তো সম্ভব না। এখানেই আমাদের দরকার একটা স্মার্ট পদ্ধতির, আর সেটার নামই হলো সিমপ্লেক্স মেথড। এটা হলো সেরা কোণাটা খুঁজে বের করার একটা ধাপে ধাপে এগোনোর প্রক্রিয়া। সিমপ্লেক্স মেথডকে কোনো জটিল রহস্য ভাবার কারণ নেই। এটা আসলে একটা খুব গোছানো ভ্রমণ পরিকল্পনার মতো। এই 3টি সহজ নিয়ম আমাদের ধাপে ধাপে বলে দেয় কিভাবে একটা কোণার বিন্দু থেকে লাফ দিয়ে আরও ভালো আরেকটা কোণার বিন্দুতে যেতে হবে। আমাদের লক্ষ্য হলো এমন এক কোণায় পৌঁছানো যেখান থেকে আর ভালো কোনো দিকে যাওয়ার উপায় নেই, আর সেটাই হবে আমাদের সেরা সমাধান। প্রথম ধাপ, পিভট কলাম খোঁজা। এর পেছনে যুক্তিটা খুবই সোজা। আমরা অবজেক্টিভ ফাংশনের সারিতে তাকাই আর খুঁজি সবচেয়ে বড় নেগেটিভ সংখ্যাটাকে, কারণ এই সংখ্যাটা যে কলমে আছে সেই দিকে এগোলেই আমাদের সমাধানের মান সবচেয়ে দ্রুত আর সবচেয়ে বেশি বাড়বে। পিভট কলাম তো আমাদের পথ দেখিয়ে দিল, কিন্তু সেই পথে আমরা কত দূর যেতে পারব? বেশি এগিয়ে গেলে তো খেলার মাঠের বাইরে চলে যাব। এখানেই আসে পিভট রো এর কাজ। আমরা একটা সহজ অনুপাত পরীক্ষা করি। এই অনুপাতটা আমাদের বলে দেয় কোন সীমাবদ্ধতাটা আমাদের প্রথম আটকাতে পারে। সবচেয়ে ছোট অনুপাতটা বেছে নিয়ে আমরা নিশ্চিত করি যে আমাদের পরের পদক্ষেপটাও যেন মাঠের ভেতরেই থাকে। অনেক তো তত্ত্ব নিয়ে কথা হলো, এবার চলুন এই নিয়মকানুনগুলো ব্যবহার করে হাতে কলমে একটা বাস্তব সমস্যার সমাধান করে দেখি। তাহলে পুরো ব্যাপারটা পানির মতো পরিষ্কার হয়ে যাবে। এই হলো আমাদের আজকের মিশন। আমাদের লক্ষ্য হলো জেডের মানকে সর্বোচ্চ করা, কিন্তু আমাদের দুটো শর্ত বা সীমাবদ্ধতা মেনে চলতে হবে। আর অবশ্যই আমাদের সমাধানকারী x1 আর x2 এর মান 0 বা তার বেশি হতে হবে। সিমপ্লেক্স পদ্ধতি শুরু করার আগে প্রথম কাজ হল আমাদের অসমতাগুলোকে সমীকরণে পরিণত করা, কারণ এই পদ্ধতিটা শুধু সমীকরণ নিয়ে কাজ করতে পারে। এই কাজটার জন্য আমরা স্ল্যাগ ভেরিয়েবল নামে কিছু সাহায্যকারী ভেরিয়েবল যোগ করি। এখানে S1 আর S2 হল সেই সাহায্যকারী।
এরপর সবকিছুকে গুছিয়ে এই রকম একটা টেবিলে সাজানো হয়, যেটাকে আমরা বলি সিমপ্লেক্স টেবিল। আর খেয়াল করুন, আমাদের মূল লক্ষ্য জেডের সহগগুলোকে উল্টো চিহ্ন দিয়ে একদম নিচের সারিতে লেখা হয়েছে। বেশ, এবার নিয়মগুলো প্রয়োগ করার পালা। জেড সারিতে সবচেয়ে নেগেটিভ সংখ্যা কোনটা? -3। তার মানে উন্নতির সবচেয়ে বড় সুযোগ আছে x1 কলামে। এটাই আমাদের পিভট কলাম। এখন রো কোনটা হবে? এর জন্য আমরা অনুপাত দেখি। প্রথম সারির জন্য 4/1 হল 4, আর দ্বিতীয় সারির জন্য 2/1 হল 2। সবচেয়ে ছোট ধনাত্মক অনুপাত হল 2, তাই আমাদের পিভট রো হল S2, আর এই কলাম আর সারির সংযোগস্থলের এক সংখ্যাটি হল আমাদের পিভট এলিমেন্ট। একটা ছোট অপারেশন করার পর আমরা একটা নতুন টেবিল পেলাম। আর এখানে একটা দারুণ ব্যাপার লক্ষ্য করুন, জেডের মান 0 থেকে 1 লাফে 6 হয়ে গেছে। মানে আমরা একটা ভালো সমাধানের দিকে এগিয়েছি। কিন্তু নিচের সারিতে দেখুন, এখন একটা নেগেটিভ সংখ্যা -5 বসে আছে। এর মানে উন্নতির সুযোগ এখনো শেষ হয়ে যায়নি। তো আমরা আবার একই প্রক্রিয়ার পুনরাবৃত্তি করব। এখন জেড সারিতে একমাত্র নেগেটিভ সংখ্যা হল -5, তাই আমাদের নতুন পিভট কলাম হল x2। অনুপাত পরীক্ষার জন্য আমরা ডান দিকের মানগুলোকে পিভট কলামের ধনাত্মক মান দিয়ে ভাগ করি। প্রথম সারিতে 2/2 = 1, দ্বিতীয় সারির মানটা নেগেটিভ, তাই ওটা আমরা হিসেবের মধ্যে ধরব না। তার মানে আমাদের পিভট রো হল S1 আর পিভট এলিমেন্ট হল 2। এবং এই হলো আমাদের ফাইনাল টেবিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিচের জেড সারিতে আর কোনো নেগেটিভ সংখ্যা নেই। এর মানে কি? এর মানে হলো আমরা আমাদের সেরা অর্থাৎ অপটিমাল সমাধানে পৌঁছে গেছি। এখান থেকে আর উন্নতির কোনো সুযোগ নেই। টেবিল থেকে আমরা সমাধানটাও পেয়ে যাচ্ছি, x1 = 3 এবং x2 = 1। আর এই মানগুলো যদি আমরা আমাদের মূল সমীকরণে বসাই, তাহলে জেডের সর্বোচ্চ মানটা পাই 11। এভাবেই সিমপ্লেক্স পদ্ধতির মাধ্যমে আমরা ধাপে ধাপে সমস্যাটির একদম সেরা সমাধানটা বের করে ফেললাম। লিনিয়ার প্রোগ্রামিংয়ের আরও একটা অত্যন্ত আকর্ষণীয় আর শক্তিশালী ধারণা হল ডুয়ালিটি। খুব সহজ করে বললে, প্রত্যেকটা অপটিমাইজেশন সমস্যার একটা আয়নার প্রতিবিম্ব বা যমজ সমস্যা থাকে। আমরা যে মূল সমস্যাটা দিয়ে শুরু করি তাকে টেকনিক্যালি বলা হয় প্রাইমাল প্রবলেম, আর কিছু নির্দিষ্ট নিয়ম মেনে সেটাকে রূপান্তর করলে যে নতুন সমস্যাটা তৈরি হয় সেটাই হলো তার ডুয়াল প্রবলেম। এরা দুজন যেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ। আমাদের সেই পরিচিত সমস্যাটার কথা মনে আছে তো? এটাই হলো আমাদের প্রাইমাল প্রবলেম, যেখানে আমরা জেডকে সর্বোচ্চ করার চেষ্টা করছিলাম। আর এই দেখুন তার ডুয়াল রূপ। খেয়াল করে দেখুন কিভাবে সবকিছু নিয়ম মেনে পাল্টে গেছে। প্রাইমালের ম্যাক্সিমাইজ লক্ষ্যটা এখানে মিনিমাইজ হয়ে গেছে। প্রাইমালের সীমাবদ্ধতার ডান দিকে 4 আর 2 সংখ্যা দুটি এখন ডুয়ালের অবজেক্টিভ ফাংশনে চলে এসছে, আর প্রাইমালের অবজেক্টিভ ফাংশনের 3 আর 2 এখন ডুয়ালের সীমাবদ্ধতার ডান দিকে। কি অদ্ভুত সুন্দর একটা মিল, তাই না? এটাই হলো ডুয়ালিটি থিওরেমের মূল কথা এবং এর আসল শক্তি। এর মানে হলো আমাদের প্রাইমাল সমস্যার সর্বোচ্চ মান যা হবে, অর্থাৎ 11, তার ডুয়াল সমস্যার সর্বনিম্ন মানও ঠিক তাই হবে। এই সংযোগটা অবিশ্বাস্যভাবে কাজের, কারণ অনেক সময় ডুয়াল সমস্যাটা সমাধান করা প্রাইমালের চেয়ে অনেক সহজ হয়, আর একটা সমাধান বের করতে পারলেই আমরা অন্যটারও সমাধান জেনে যাই। আসলে অপটিমাইজেশন তো আমাদের চারপাশের সবখানে আছে। সকালে কোন রাস্তা দিয়ে গেলে অফিসে সবচেয়ে কম সময় লাগবে, কিংবা মাসের শুরুতে সীমিত বাজেটে কিভাবে সবচেয়ে প্রয়োজনীয় জিনিসগুলো কেনা যায়, এই সবই তো এক একটা অপটিমাইজেশন প্রবলেম। একটু ভাবুন তো, আমাদের দৈনন্দিন জীবনের এমন আর কোন কাজকে এই পদ্ধতির সাহায্যে আরও একটু ভালো, আরও একটু কার্যকর করে তোলা সম্ভব?